করে যারা সুস্থ এবং স্বাভাবিক চিন্তা করেন, অনেকটা লিবারেল চিন্তা করেন, যাদের মধ্যে অহমিকাবোধ কিংবা বিদেশিদের এজেন্ট বা দালাল হওয়ার লোভ এবং লালসা নেই, সে সকল মানুষ সাধারণত এই যে দুটো পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুটো পত্রিকার সমালোচনা করেন। যথেষ্ট কারণও আছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দুটো পত্রিকা মাঝে মধ্যে যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন, সে এজেন্ডার ফলে আমাদের এই সমাজে বহুবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো ঘটনা ঘটেছে। মানুষের যে সহজাত চিন্তা, সংস্কৃতির যে বিকাশ এবং জাতি গঠনের যে একটা চিরায়ত প্রথা রয়েছে, এটার বিরুদ্ধে গিয়ে তারা প্রায় এমন সব অদ্ভুত তথ্য উপাত্ত হাজির করেন এবং সঙ্গত করেন ওখানে যারা চাকুরি করেন তারা আমাদের দেশের অন অ্যাভারেজের যে অ্যাভারেজ মেধা, সেই অ্যাভারেজ মেধার লোকজনই সাধারণত সেখানে আছেন। ব্যতিক্রমধর্মী ওখানে খুব ইন্টেলেকচুয়াল টাইপের লোক, দার্শনিক টাইপের মানুষ, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে খুব সফল হয়েছেন। এরকম মানুষ প্রথম আলোতে সেই শুরু থেকে এখন পর্যন্ত কাউকে আমি দেখিনি। এদের অলমোস্ট সবারই ঘরের মধ্যে ঝামেলা আছে, স্বামী স্ত্রীর অমিল আছে, ছেলের সন্তান, স্ত্রী, কন্যা, পুত্রদের সঙ্গে তাদের যে সম্পর্ক, এটা নিয়ে নানা কথা শোনা যায়। এরপর এখানে যারা মালিক পক্ষ, যারা এখানে বিনিয়োগ করেছে, ট্রান্সকম গ্রুপ, সেই প্রয়াত লতিফুর রহমান সাহেব, তার স্ত্রী, তার সন্তানদের মধ্যে যে এখন বিরোধ এবং তাদের মধ্যে যে সকল দৃষ্টিকটু বিষয় জাতির সামনে চলে এসেছে, ফলে এইরকম একটা কারখানা থেকে যেখানে এই ট্রান্সকম গ্রুপের বিনিয়োগ রয়েছে, ভালো কিছু আসবে, কল্যাণকর কিছু আসবে, এটি কল্পনাই করা যায় না। এখানে যিনি সম্পাদক মতিউর রহমান সাহেব আছেন, তার সঙ্গে একটা সময় বসুন্ধরা গ্রুপের ভীষণ রকম মতদ্বৈধতা শুরু হলো। তো জনাব মতিউর রহমানের যে ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক জীবন, পারিবারিক জীবন, এই প্রথমবার জাতির সম্মুখে উন্মোচন করেছিল বসুন্ধরা গ্রুপের জনাব শাহ আলম সাহেব। এর আগ পর্যন্ত জনাব মতিউর রহমান ছিলেন একেবারে দেবতুল্য। তাকে স্পর্শ করা যাবে না, তাকে কথা বলা যাবে না, তাকে নিয়ে আকার ইঙ্গিত কোনো কিছু বলা যাবে না। তিনি যাকে ধরবেন তাকে খেয়ে ফেলবেন, রীতিমতো জয়নাল হাজারীর মতো, অথবা লক্ষ্মীপুরের তাহেরের মতো, অথবা শামীম ওসমানের মতো। তো এরকম একটা আতঙ্ক যখন সারা বাংলাদেশকে গ্রাস করেছিল, বিশেষ করে এলিট সমাজকে, ঠিক সেই সময়টিতে জনাব আহমেদ আকবর সুবহান, বসুন্ধরার মালিক, এই ভদ্রলোকের বিরুদ্ধে রীতিমতো জিহাদ ঘোষণা করেন। তার বিরুদ্ধে পোস্টার ছাপান। প্রথম আলোকে চ্যালেঞ্জ করে তিনি অনেকগুলো পত্রিকা বের করেন। এর মধ্যে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, দুটো পত্রিকা যথেষ্ট পাঠক প্রিয়তা পেয়েছে। এখন বসুন্ধরা সম্পর্কে, আহমেদ আকবর সুবহান সম্পর্কে আপনার অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু তারা যে অভিযোগ প্রথম আলো এবং এই পরিবারের মধ্যে যা কিছু ঘটছে তা নিয়ে যে তথ্যপত্র হাজির করছেন, সেটাকে তো আপনার বিবেচনায় নিতে হবে। প্রথম আলোর বিরুদ্ধে, তারপরে তার মালিক পক্ষের বিরুদ্ধে এবং প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলা চলছে, তদন্ত চলছে, এবং যেসব বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা হচ্ছে এটি রীতিমতো লোমহর্ষক। তো কাজেই আমি ভালো কথা বলবো, সে বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে। এখন রাজনীতির যে বিষয়গুলো নিয়ে তারা কথাবার্তা বলছে, যাদেরকে দিয়ে কথাবার্তা বলছে, আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারে তাদের জ্ঞান স্পষ্ট নয়। 2 নম্বর হলো যে মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে কোনো একটা বিষয়বস্তু উপস্থাপন করার জন্য যে সততা দরকার, নীতি নৈতিকতা দরকার, এবং সৎকর্ম প্র্যাকটিস করার একটা ট্র্যাক রেকর্ড দরকার। এটি এখানে যারা আছেন তাদের কারোর মধ্যে আছে বলে আমার জানা নেই। হতে পারে, কেউ থাকতে পারে লুকায়িত অবস্থায়। আর সর্বোপরি তাদের যে অতীত কর্মকাণ্ড, সেই অতীত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। আমাদের দেশে 1-11 যেভাবে এসেছে, বিএনপি সরকারের যেভাবে পতন হয়েছে, আবার আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছে, এই
মানে আওয়ামী লীগ সরকারের পতন 96 থেকে 2001, আবার 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকারের পতনের পেছনে যত রকম ন্যারেটিভ, এই ন্যারেটিভগুলো নেতিবাচকভাবে তৈরি করেছে প্রথম আলো, তার সঙ্গে সঙ্গে ডেইলি স্টার। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে 1/11-কে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, এবং তারা যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে সেখানে 1/11 অনিবার্য হয়ে পড়েছে। একইভাবে আবার এখন বর্তমান যে সরকার এসেছে, এই সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা সবাই প্রথম আলোর বাই প্রোডাক্ট। দীর্ঘদিন ধরে প্রথম আলো তাদেরকে নার্সিং করছে, অর্থাৎ শুধু নার্সিং না, তাদের প্ল্যান্টেশন, একেবারে বীজ থেকে তাদেরকে চারা উৎপাদন করার মতো ঘটনা তাদেরকে ঘটেছে। তারপরে তাদেরকে নার্সিং করেছে, মানে আদর যত্ন করেছে, ফুলে ফলে শোভিত করেছে, এবং অনেকগুলো মানুষকে তারা সমাজে দেখিয়েছে যে এরা অনেক বড় মানুষ, এদের জ্ঞান, গরিমা, সততা, ন্যায়পরায়ণতা প্রশ্নাতীত। এবং এই মানুষগুলো যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের এটা হবে, ওটা হবে, ইত্যাদি ইত্যাদি। এখন 1/11-র সময় আমরা সেই মানুষদের কর্মকাণ্ড দেখেছি, আবার এই সময়টাতে প্রথম আলো রিক্রুট করা সেই মানুষদের কর্মকাণ্ড দেখছি। আমি শুধু প্রশ্ন করতে চাই, আপনারা কি তাদের কর্মকাণ্ডে অতীতে খুশি হয়েছিলেন, কিংবা বর্তমানে খুশি আছেন? দ্বিতীয়ত, একটি দেশ, কাল, সমাজ সবসময় রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। রাজনীতির বাইরে যখনই অরাজনৈতিক কোনো শক্তি আসে, সেটা সেনাবাহিনী আসুক কিংবা কোনো বিদেশি শক্তি আসুক, এটি কখনো কোনো কালে কোনো জনপদে কল্যাণ বয়ে আনেনি। আমাদের দেশে উলফাদের সেই উল্লম্ফন, ভারতীয় যে বিদ্রোহী গোষ্ঠী, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী উলফা, তাদেরকে বাংলাদেশে আনা, উলফার টাকায় পত্রিকা চালানো, এই জিনিসগুলো তো আপনারা সবাই শুনেছেন। উলফার যিনি প্রধান ছিলেন পরেশ বড়ুয়া, তার সঙ্গে এই বাংলাদেশের কার আত্মীয়তা ছিল, এগুলো স্পষ্ট। আবার দিল্লির সঙ্গে সম্পর্ক ভালো, রয়ের টাকায় চলে, এরকম সাংবাদিক, পত্রিকা বলতে কাদেরকে বোঝায়? আপনি পিনাকিকে যত কথা বলেন, তার কর্মকাণ্ড আপনার যত অপছন্দ হোক, কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারকে তাই নিয়ে যে নাম দিয়েছেন, দিল্লি স্টার আর প্রথম আলো, যে শব্দটা খুব বাজে শব্দ, এই জন্য এটা আমি উচ্চারণ করলাম না। এদের কর্মকাণ্ডের কারণে এইভাবে মানুষ কিন্তু মনোজগতে পিনাকি বলতে পারছে, কিন্তু সবাই কিন্তু এভাবে বলতে পারছে না। পিনাকির সামর্থ্য ছিল, সে প্রথম আলোকে ভয় দেখানোর জন্য, ডেইলি স্টারকে ভয় দেখানোর জন্য সেখানে তারা জিয়াফতের আয়োজন করেছে। আমি কখনো এটাকে সাপোর্ট করি না, কিন্তু যে পরিবেশ পরিস্থিতি অতীতকালে প্রথম আলো তৈরি করেছে, এর ফলে অনেক মানুষের মধ্যে এই ক্ষোভ থাকা একেবারে স্বাভাবিক।